গতকাল বিজেপির কাছে জোড়া ধাক্কা। হ্যাঁ, নির্বাচনের পর বলতে পারেন যে এটাই প্রথম যেখানে পরপর দুটো বড় ধাক্কা খেল বিজেপি। এবং এর একান্তই যে এর পিছনে যে বিজেপি নিজেই দোষী এমনটা নাও হতে পারে, পর্বটা শুনে দেখুন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিজেপির যতটা না ক্ষতিগ্রস্ত হবে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এর মধ্যে যদি প্রথমটা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 সপ্তাহের জন্য বিদেশে চিকিৎসা করানোর জন্য পারমিশন, এটা যদি বিজেপির প্রথম ধাক্কা হয়ে থাকে, তাহলে অবশ্যই বিজেপির দ্বিতীয় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজনীতিটা করলেন এবং এই যে রাজনীতিটা করার সুযোগ পেলেন, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিকে সমর্থন করে ঋতব্রতপন্থী তৃণমূলের 3 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলে ফিরে আসলেন। দেখুন, সেটা বড় কথা নয় যে তারা কোথায় গেলেন, কারণ অপ্রাসঙ্গিক নেতারা কোথায় গেলেন, কোথায় ছুটলেন, পশ্চিমবঙ্গের মানুষের মাথা ব্যথা নেই। কিন্তু শুভেন্দু অধিকারী তথা বিজেপিদের এই বক্তব্যটাই আমি বারবার বলে এসেছিলাম যে পরে চিন্তা করবেন কিভাবে আপনি লোকসভাতে বা রাজ্যসভাতে বিল পাস করবেন, আগে আপনার এই যাদেরকে ভিত্তি করে আপনার পিলারটা তৈরি করছেন, যেখানে আপনি বিল্ডিং বানাচ্ছেন, যে পিলারের ওপর ভিত্তি করে সেগুলো যদি এই মোর্চে ধরা পিলার হয়, তাহলে সেগুলোর কোনো গ্যারেন্টি নেই। সেগুলো তো 2 মাস কেন 2 দিনও ভেঙে যেতে পারে। এটা বলেছিলাম আপনাদের, তাই হলো। দেখুন, এই 3 বিধায়ক আবারও ফিরে গেলেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অত্যাচার হলো, কাদাছোড়া হলো, তার জন্য তারা নাকি আবার ফিরে গেলেন। তাহলে বুঝতে পারছেন, এই যে এনসিপিআই বলুন আর এই যে বিজেপি ঋতব্রতপন্থী তৃণমূল বলুন, একটা এইটুকু ছোট্ট ঘটনা যেটা পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার ঘটনার সঙ্গে কোনো মাত্রার প্রাবল্যে মিল নেই। ওইটুকু ঘটনাতে যদি 3 জন বিধায়ক উড়ে চলে আসতে পারেন, তাহলে ভাবুন, একটু মাঝারি ঘটনা তো ঘটবেই, এ তো ঘটবেই, এ তো কেউ আটকাতে পারে না, সব রাজ্যে সব দেশে হয়। তাহলে এই পুরো কতজন করে উড়ে আসবে বলুন। এটার জন্যই আমি প্রথম দিন থেকে বলেছিলাম, দেখুন, গদ্দারদের বিশ্বাস করে তাসের ঘর তৈরি করার মধ্যে কোনো রাজনৈতিক বুদ্ধিমত্তা থাকতে পারে না। আসুন আজকে আলোচনা করি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আজকে প্রত্যেকটা অংশ শুনবেন। প্রথমে যে বক্তব্যটি বলবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঙ্ক্ষিত সেই রেজাল্ট তিনি পেয়ে গেলেন, বিদেশে যাওয়ার ছাড়পত্র, এবং চোখের চিকিৎসার জন্য সম্ভবত 3 সপ্তাহ তিনি বিদেশ যাওয়ার ছাড়পত্র পেলেন। কি অদ্ভুত ঘটনা! হাইকোর্ট প্রথমে রিজেক্ট করে দিয়েছিল, বলেছিল যে আগে, আপনারা জানেন, আমি আর ইতিহাস ডিটেলে বলবো না, যে এসএসকেএম থেকে পরামর্শ নিয়ে আসতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসএসকেএমে আমি যাব না। চলে গিয়েছিলেন রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কেন ফিরিয়ে দিয়েছিলেন আমার জানা নেই। সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছিলেন আবারও হাইকোর্টে। যখন ফিরিয়েই দিলেন, তাহলে হাইকোর্ট যখন আবারও একই সিদ্ধান্ত বহাল রাখলেন যে না, আমরা মনে করছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার প্রয়োজন রয়েছে, আর যদি প্রয়োজন থাকে সেটা আমি বলতে পারবো না, জাজের চেয়ারে বসে সেটা বলবে আমাদের এখানকার কোনো ডাক্তার, যে আমাদের এখানের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ সারিয়ে তোলা যদি সম্ভব না হয়, তাহলে বিদেশে আবার ছাড়পত্র দেওয়া যেতে পারে। তার কারণ তার পিছনে অনেকগুলো মামলা ঝুলে রয়েছে। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে রাতারাতি চলে গেলেন। গত সপ্তাহে শনিবার বা শুক্রবার চলে গিয়েছিলেন, একেবারে মঙ্গলবার তড়িঘড়ি তো লিস্টেডও হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। সে বিরোধী বলুন আর যখন ক্ষমতায় ছিলেন, যখন বিরোধী, সবসময় তার মামলা লিস্টেড হয়ে যায়। এবং তারপরে জয়মাল্য বাগচি বিচারপতি, তিনি বলেও দিলেন যে না, এইটা কিন্তু তাকে যাওয়ার পারমিশন দিতে হবে। দেখুন, এখানে আমার ব্যক্তিগত মতামত, আমি ভুল হতে পারি, আমার ব্যক্তিগত মতামত, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরে আসবেন না। আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো ভিত্তির ওপর করে বলছি না। যদি ভিত্তি বলেন তাহলে একটাই ভিত্তি বলবো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তিনিও তাই মনে করছেন, যে তিনি মনে করছেন বা করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি আমার এই বক্তব্য কাকতালীয় এবং যদি সত্যি হয়ে যায়, তার দায়ভার কে নেবে? এখানে কি করে আমাদের বিচার ব্যবস্থা নিশ্চিত করবে তাদের দেওয়া এই রায় পশ্চিমবঙ্গবাসীর জন্য বুমেরাং হয়ে আসবে না? আমি শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলেছিলেন। দেখুন, ব্যক্তিগতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট যেহেতু একটা রায় দিয়েছেন, তো মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ওপর তো হচ্ছে কোনো আমার মতামত থাকতে পারে না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আশঙ্কিত। কেননা আমি এখনো বিশ্বাস করি যে ন্যূনতম সুযোগ পেলেই এই চার্টার্ড মাফিয়া তিনি আর দেশে ফিরবেন না। হ্যাঁ, কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন কোথায় কবে যাচ্ছেন, কবে ফিরছেন,
কোন ফ্লাইট, মানে এন্টায়ার ফ্লাইট ডিটেলস, এক কথায় মানে শুধু আইটিনারি নয়, মানে আইটিনারির থেকেও একটু বেশি কিছু, যে কবে যাচ্ছেন কবে ফিরছেন, ফ্লাইট ডিটেলস এগুলো তো হলোই, এমনকি কোথায় থাকবেন তারও হচ্ছে আগাম ডিটেলস, এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য তদন্তকারী এজেন্সিকে দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের রায়। এখন ডেফিনেটলি 3 সপ্তাহ আপনাকেও ওয়েট করতে হবে, আমাকেও ওয়েট করতে হবে। 3 সপ্তাহ বাদে যদি উনি ফেরেন তাহলে একরকম, যদি উনি না ফেরেন তাহলে আমার যেরকম আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা সত্যি বলে প্রমাণিত হতে পারে। শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আপনাদের আমি শোনালাম। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন না সে কথা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার যে প্রশ্নটা থাকলো, যদি তিনি না ফেরেন তাহলে এর দায় এবং দায়বদ্ধতা কে নেবেন, এই উত্তর আমার জানা নেই। আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, খুব ছোট। এই কিছুদিন আগে, সালটা হচ্ছে 2024-এর মাফ করবেন সালটা আমি ভুলে গেছি, কিছুদিন মানে কয়েক বছর আগে তেলেঙ্গানার একটি ঘটনা। এটা হচ্ছে শেষা সন্তোষ বলে এক ব্যক্তি, তার বাবার মৃত্যুর জন্য তিনি কয়েকজনকে দায়ী করেছিলেন এবং তাদের অত্যাচারেই নাকি তার বাবা আত্মঘাতী হয়েছিলেন বলে তিনি দাবি করেছিলেন তেলেঙ্গানা হাইকোর্টে। যাদের বিরুদ্ধে তার অভিযোগ ছিল তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন ওই বিচার পর্ব চলাকালীন। তেলেঙ্গানা হাইকোর্ট তাকে যাওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তাকে সেইখানে যাওয়ার জন্য বাধা দেয়, বলে না, চিকিৎসা করানোর জন্য তোমাকে ইউএসএ তে যাওয়ার পারমিশন আমরা দিচ্ছি না। এবং এই চুক্তি মানে এটা বাতিল করে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল বলে আমার কাছে যেটুকু তথ্য রয়েছে, যে বিদেশে যাওয়ার অধিকার, এটা হচ্ছে আর্টিকেল 21, এবং এই অধিকার পার্সোনাল লিবার্টির অংশের মধ্যে পড়ে, কিন্তু এটা কখনোই অ্যাবসলিউট অধিকার নয়। মানে আপনার বেঁচে থাকার অধিকার অ্যাবসলিউট অধিকার, কিন্তু আপনার বিদেশে যাওয়ার অধিকার আপনার অ্যাবসলিউট অধিকার নয়। অর্থাৎ আমাদের এই দেশে কোনো ঘটনায় বিচার প্রক্রিয়া চলছে বলে তাকে বিদেশে যাওয়ার অনুমতি হয়তো দেওয়া হয় না, কিন্তু কাউকে আবার দেওয়া হয়। দেখুন, আমি আইনজ্ঞ নয়, তাই এই দুটি মামলার মধ্যে কোনো তফাৎ রয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপাত দৃষ্টিতে আপনাদের সামনে আমি একটা তথ্য তুলে ধরলাম, যেখানে অনুমতি দেওয়া হয়নি, বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া হয়নি, এমন ঘটনাও রয়েছে। আচ্ছা, এটা নিয়ে কাটাছড়া না করে এবার আমি আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিছু টাইম স্পেন্ড করে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ওই বিরজু কেয়ার্ট, আপনারা জানেন হালি শহরে সেখানে কি ঘটনা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কাদা ফাদা ছোড়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, এত বড় বোল্ডার ছোড়া হয়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী 15টা বছর মিথ্যে কথা বললেন এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও মিথ্যে কথা বললেন। এই রাজনৈতিক নেত্রীর জন্য নাকি আমি দেখলাম 8টার সময় যারা বসলেন তাদের চোখে জলে ভর্তি হয়ে গেল, এত কাঁদছিলেন। আমারও মাঝে মাঝে, আমি একটা রুমাল নিয়ে বসেছিলাম, আমারও কান্না পাচ্ছিল। দেখুন, মানে এই রকম 15টা বছর নারকীয় যন্ত্রণা দেওয়ার পর একটিবারের জন্য যদি ভুলে যান, একটিবারের জন্য, জাস্ট, যদিও এটা সম্ভব নয় আমি বলছি না, 1 সেকেন্ডের জন্য যদি ভুলে যান, যদি বিচার ব্যবস্থা না থাকে, মানে আদিম যুগের সময় বিচার ব্যবস্থা যদি না থাকতো, আর কোনো নেতা বা নেত্রী যদি আমাদের ছাত্রদের চাকরি কেড়ে নিত, আমাদের ছাত্রছাত্রীদের পুলিশ দিয়ে পেটাতো, আমাদের জমি, বালি, গরু, কয়লা, পুকুর, কলা গাছ, আম গাছ, বেড়াল, কুকুর যা আছে সব চুরি করে নিয়ে বিক্রি করে দেওয়া হতো, টুলু মণ্ডলদের মতো কাউকে তৈরি করে দেওয়া হতো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৃথিবীকে ধন্য করেছেন বলে স্তাবক তৈরি করে দেওয়া হতো, গান লিখে আগডুম বাগডুম গান লিখে সেখানে সাহিত্য একাডেমি পুরস্কার থেকে নোবেল পুরস্কার, জানি না, মানে বলছি আর কি, এই সমস্ত পাওয়া যেত। তো এইগুলো যদি করা হতো, ভাবুন যদি বিচার ব্যবস্থা না থাকতো তাহলে মানুষ কি রাগ কতটা আছড়ে পড়তো, একবার কল্পনা করে দেখুন। আজকে আমাদের বিচার ব্যবস্থা সভ্য জগতে আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভালভ হয়ে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে শুধুমাত্র কাদা ছোড়া হয়েছে, তার কারণ আমাদের ভারতবর্ষ ডেমোক্রেসি এবং এখানে বিশ্বাস করি আমরা প্রত্যেকেই। তাই মানুষের এই যে প্রচন্ড ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এটা একেবারে সমুদ্রের জোয়ারের মতো আছড়ে পড়েনি তার গায়ে। তার কারণ হচ্ছে আমাদের গণতন্ত্রে, আমাদের পুলিশি ব্যবস্থার উপর, আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা রয়েছে। কিন্তু বিচার ব্যবস্থা, পুলিশ, গভর্নমেন্ট, তারা কি নিশ্চিত করছে পশ্চিমবঙ্গের মানুষের অত্যাচারের যে অত্যাচারগুলো হয়ে গেছে, তাদের এই অত্যাচারগুলো, যেগুলো
ওই যে বললাম 1 সেকেন্ড ধরে রাখুন, ধরুন কল্পনা করে যে বিচার ব্যবস্থা আসার আগে যদি এরকম হতো তাহলে কতটা ক্ষোভ উগড়ে পড়তো। তাহলে এই যে মানুষের পাওনাটা, মানুষের অত্যাচার করার ফলে মানুষ যেটা মানে যে বিচারটা চায় সেটা যদি একটা সরকার দিতে না পারে, সেটা যদি একটা প্রশাসন, সেটা যদি একটা বিচার ব্যবস্থা দিতে না পারে, তাহলে মানুষ করে তো করে কি? করে কি? আমি এটাকে এনকারেজ করছি না, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছি, কিন্তু সাথে সাথে আমি এটা বলবো না যে এই মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের দুর্নীতির দায়ে তিনি এখনো পর্যন্ত কালীঘাটে থাকবেন, এখনো পর্যন্ত তিনি মানে রাজনৈতিক বক্তব্য বলবেন এবং সেগুলো মিডিয়াতে আলোচনা হয়ে বলা হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এইরকম কাণ্ড ঘটানো হচ্ছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কাদা ছোড়া হচ্ছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অ্যাজিটেশন করা হচ্ছে। আমি আপনাদের সামনে একটা মানে গতকাল এই একটা খবর দেখাচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে? এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন একটা কাকতালীয় ঘটনা, এটা কিন্তু আমি খুঁজে বার করিনি, এটা কাকতালীয় ঘটনা, এটা গতকালই পাবলিশ হয়েছে। দেখুন আপনারা, থানায় ছাত্রীর গায়ে মোমবাতির ছ্যাঁকা, মমতার আমলে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট, অভিযুক্ত ওসি সহ 4। তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ছাত্রী নিগ্রহের একটা ভয়ানক ঘটনা, কোতোয়ালি মহিলা থানায় ছাত্রী নির্যাতনের ঘটনা। এটা সেই সময় বিরাট আর মানে একটা মানে রেখাপাত করেছিল, এখন অনেকেই ভুলে গেছেন। এটা হচ্ছে যে যাদবপুরের কিছু অ্যাজিটেশন ওই এসএফআই মানে সিপিএম পন্থী বা আরো সংগঠন তারা দেখিয়েছিলেন কোনো একটা বিষয়ে, তা নিয়ে বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ হয়। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে কয়েকজন ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা পুলিশ স্টেশন, সেখানে 4 জন ছাত্রীকে নিয়ে গিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার চালায়, এমনকি তাদের গায়ে মোমবাতির ছ্যাঁকা পর্যন্ত দেওয়া হয়। তাদের মধ্যে এক ছাত্রী রেহাই পাওয়ার পর, ছাড় পাওয়ার পর, দীর্ঘদিন পুলিশের অত্যাচারে সহ্য করার পর কলকাতা হাইকোর্টে মুভ করে। কলকাতা হাইকোর্ট এই বক্তব্য শুনে স্তম্ভিত হয়ে যায়, ছাত্রীর বর্ণনা শুনে। তাকে মেরেই ফেলা হতো, আবারও একটা পুলিশি কাস্টাডি ট্রায়ালে মৃত্যু হতে পারত এবং সেটা বর্বরচিত মৃত্যু, আগুনে ছ্যাঁকা দিয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারত। কোর্টের তরফ থেকে একটা এসআইটি গঠন করে দেওয়া হয়। এসআইটি তদন্ত করে চার্জশিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে অনুমতি চায়, চার্জশিটটা পেশ করবো কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুমতি দেয়নি। এরপরে ক্ষমতার পরিবর্তন হয়, শুভেন্দু অধিকারীর সরকার অনুমতি দেয়। কাদের বিরুদ্ধে? এটা কিন্তু বিজেপির কোনো ছাত্রী ছিল না, বামপন্থা সংগঠনের ছাত্রীরা ছিলেন। শুভেন্দু অধিকারীর সরকার নিরপেক্ষভাবে বলে যে না ঠিক আছে, চার্জশিট দাখিল করা হোক। সেই চার্জশিটে উঠেছে মর্মান্তিক তথ্য যে হ্যাঁ 4 পুলিশ আধিকারিক, তার মধ্যে ওসি টসিও রয়েছেন, আমি আর ডিটেলে বলছি না, ঠিক আছে, তাদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার হয়েছে এবং তাদের উপর 2025 সালের 5ই মার্চের ওই ঘটনার প্রতিবাদে যখন তাদের ধরা হয়েছিল, তাদেরকে মোমবাতির আগুনের ছ্যাঁকা পর্যন্ত দেওয়া হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন প্রশ্ন করা হয়েছিল, নির্বিকার ছিলেন, কোনো অনুমতি দেননি চার্জশিট পেশের জন্য। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নাকি আমাদের সবাইকে বসে বসে কাঁদতে হবে। আমাদের পাঠ শেখাচ্ছেন আমাদের সংবাদ মাধ্যমগুলি, আমাদের বিবেকের পাঠ শেখাচ্ছেন এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করতে পারেননি। এরা সাংবাদিকতার নামে পশ্চিমবঙ্গকে পরাধীন করে রেখে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলার এদের সামর্থ্য ছিল না। এইমাত্র কয়েকটা ইউটিউব ছিল বলে এই পরিবর্তনটাকে এত ত্বরান্বিত করতে পেরেছিল, তার কারণ এই প্রথম সারির মিডিয়াগুলো চটি চাটতে ব্যস্ত ছিল তখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের কিছুদিন আগে তার বাড়িতে পৌঁছে গিয়ে তার বাড়ির কলা গাছটি তিনি কবে লাগিয়েছেন, তার বাড়ির জামরুল গাছটা আজকে কত বড় হলো, সেই সমস্ত ছবিগুলো আমাদের দেখিয়ে আমাদের রাগটাকে আরো বাড়িয়ে তুলেছিলেন। কারণ প্রশ্ন করা ওই সময় উচিত ছিল যে আপনার জামরুল গাছটা কত বড় হয়েছে, এইটা নয়, আপনার দুর্নীতির পাহাড়টা এইটুকু যখন আপনি এসেছিলেন তখন এইটুকু ছিল, সেটা আজকে মহিরুহতে পরিণত হয়েছে। সেইটা নিয়ে তিনি কি ভাবছেন বা মানে তার পরবর্তী জিতলে তিনি কি করবেন, সেই প্রশ্ন করা উচিত ছিল, করেননি। তারা আজকে আমাদের পাঠ দিচ্ছেন। আজকে এই কয়েকটা অনামী ইউটিউব চ্যানেল, হয়তো আমি তার মধ্যে পড়িও না, যারা অগ্রগণ্য থাকেন, যদি আপনারা আমাকে ধরেন তো আমার সৌভাগ্য, তো এরা প্রতিবাদ করে এসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে এই কি বলবো, তা স্টেপ ডাউনটা করতে বাধ্য করেছে, পশ্চিমবঙ্গের মানুষকে সঠিক তথ্যটা তুলে ধরেছিল। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি গাড়িতে কাদা দেওয়া হয়েছে, পুলিশ দেখবে, আপনাদের কি এসে যায়, পুলিশকে দেখতে দিন, কে বলছে ভালো মন্দ, কিন্তু এটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে। একজন মহিলা তার আমলে ছাত্রীদের গায়ের ওপর মোমবাতি ঝেলে যেদিন
এই ঘটনা প্রকাশ্যে আসছে যেদিন এসআইটির রিপোর্ট আপনি প্রকাশ করতে দেননি, সেদিন সেই আলোচনাটা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা ছোড়া হলো, আর তিনি বলছেন এত বড় বড় বোল্ডার ছোড়া হলো। শুভেন্দু অধিকারী এমন একজন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী তিনি গেছিলেন এটা জানার পরেও যে তিনি মানে যিনি মারা গেছেন তিনি হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর, যিনি দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন, তারপরেও ওসব বাজবিচার করেননি। বুদ্ধদেব বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোদিন এইটুকু মানে প্রয়াত বুদ্ধবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটুকু কোনোদিন করতে পারেননি। শুভেন্দু অধিকারী গেছেন তাই নয়, আর্থিকভাবে সাহায্য তো সবাই করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 লাখ করতেন, 1 লাখ করতেন, শুভেন্দু অধিকারী প্রথা মেনে 10 লাখ করেন, করাটা উচিত। কিন্তু তা বলে এই ঘটনাটাকে চাপা দেওয়া যায় না। শুভেন্দু অধিকারী নিজের পুলিশদের বিরুদ্ধে একেবারে দায়িত্বহীন ভাবে বলেছেন এটা তো কোনো সন্দেহই নেই যে পুলিশের অত্যাচারেই মারা গেছে বা পুলিশ কাস্টাডিতেই মারা গেছে। অভিযুক্তদের তিনি সাসপেন্ড করেছেন, কয়েকজনকে তিনি আইও বা আইসি কাউকে মানে সাসপেন্ড করেছেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, যদি পারি কিছুটা অংশ শোনাবো। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে, আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তৃতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো কি, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে আর বাচ্চাদের পড়ানোর দায়িত্ব। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। শুনলেন, সাসপেন্ড করেছেন। শুধু এককালীন টাকা নয়, শুভেন্দু অধিকারীর অ্যাটেন্ডেন্ট হিসেবে ওই ভদ্রমহিলা যিনি কাউন্সিলর ছিলেন তাকে রেখেছেন, যিনি আপাতত বললেন 15,000 টাকা করে পাবেন, পরে গ্রুপ ডি স্টাফ হিসেবে প্রমোট হয়ে যাবেন। তিনি কিন্তু বিজেপির ছিলেন না। একটা উদাহরণ দেখাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতা বন্দ্যোপাধ্যায়ের বরঞ্চ আপনাকে যদি আমি দেখাতে বলি যে একটা উদাহরণ দেখান বা 50টা উদাহরণ দেখান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের পাশে দাঁড়িয়েছিলেন, আপনি আপনাকে প্রশ্ন করবেন দাদা 50টা কেন বললেন, আমাকে বলুন না 100টা, আমি 100টা দেখিয়ে দিচ্ছি। আজকে এই সংবাদ মাধ্যম আবারও কিন্তু আমাদের নীতি শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। ধরুন একটা চোরের কথা বলি, ধরুন একটা চোর, সে যখন মানে ধরুন 5-7টা বছর সে সমস্ত বাড়িতে চুরি করলো, সমস্ত বাড়িতে সে চুরি করলো। সেই চোরের যখন একদিন বয়স হলো, যখন সেই চুরির ক্ষমতা যখন তার চলে গেল, আমি জাস্ট একটা গল্প হিসাবে বলছি, এটার সঙ্গে কারোর বাস্তবের তুলনা আমি করছি না। সেই চোরের যখন বয়স হলো, যখন চৌর্য বৃত্তি ক্ষমতা তার চলে গেল, যখন সে বুড়ো হয়ে গেল, তখন সেই চোরের বাড়ি থেকে একটা সেফটি পিন চুরি হলো। সেই সেফটি পিন চুরির জন্য গোটা মিডিয়া ভেঙে পড়লো। আরে বাবা, কেন একজন চোরের সঙ্গেও কেন চুরি হবে? মানছি তিনি সবার বাড়িতে চুরি করেছেন, কিন্তু তার বাড়িতে সেফটি পিনটা কেন চুরি হবে? অথচ এই যে প্রত্যেকটার বাড়িতে কারোর চাকরি চুরি হয়েছে, কারোর মেয়েকে নিয়ে চলে গেছে, যেমন আরজি করের মেয়েকে খুন করিয়ে দিয়েছে, এরকম কত বাড়ির, একটা দুটো তো নয়, হাজার হাজার বাড়ির। কামদুনির যারা অভিযুক্ত ফাঁসির সাজা ছিল তারা মানে ছাড়া পেয়ে গেছে। নির্যাতিতা যে রেপ হয়ে যাকে পুড়িয়ে মেরে দিয়েছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের ছেলে, তাকে বলেছে ওদের মানে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল। এরকম আপনি হাজারো এক্সাম্পল দিতে পারেন। তো এবার ওই দুটোর সঙ্গে ঘোলাবেন না। আমার কিন্তু ওই গল্পটি কিন্তু আমার গল্পর মধ্যেই, আমি একটি গল্প পড়েছিলাম, আমি যখন ছোট স্কুলে পড়তাম, একটি লাইব্রেরিতে একটি গল্প পড়েছিলাম, সেটা থেকে আমি বলছি। তো ওই যে চোরটি, তার বাড়িতে একটা সেফটি পিন চুরি হয়েছে বলে আজকে সবাই মিলে, ওরে বাপরে, সবাই মিলে লেগে গেছে, আরে সেফটি পিন চুরি হয়েছে। এবার বলুন, সমাজে এই যে চোরকে আমাদের সমাজে কি তোল্লাই দিচ্ছে না? আরে ভাই, যে চুরি করেছে, যে প্রত্যেকটা বাড়িতে চুরি করলো, তার বিরুদ্ধে আমার অশ্রু জলে ভাসিয়ে দিতে হবে, যেটা স্বর্গলোকে এগুলো হয়, স্বর্গলোকে এগুলো হয়। আপনি আগে ব্যবস্থা করুন, আপনি বাস্তব মাটিতে পা রেখে কথা বলুন।
যেদিন আপনার পরিবারের সঙ্গে ঘটনাটা ঘটবে সেই দিন আপনি বলবেন ক্ষমা করে দেবেন। আজকে খুব ভালো লাগে বড় বড় কথা বলতে, খুব ভালো লাগে ব্যথা অনুভব না করে কথা বলতে। 15 বছর যারা মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট অত্যাচার সহ্য করলেন না এবং যাদের বিবেক নেই, তাদের খুব ভালো লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে। একবার কল্পনা করে দেখবেন তো, ওই আরজি করের মায়ের জায়গায় আপনার মাকে, আরজি করের বাবার জায়গায় আপনাকে নিজেকে একবার কল্পনা করে দেখবেন তো, হাঁসখালির ওই ছোট্ট বোনের ভাইয়ের জায়গায় বা দাদার জায়গায় আপনাকে একবার কল্পনা করে দেখবেন তো, পশ্চিমবঙ্গের ওই IQCT-তে ঘটে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটি ধর্ষণের ঘটনায় নিজের আত্মীয় হিসাবে আবার ধরে দেখবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করতে পারেন কিনা, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা লাগলে আপনি প্রতিবাদের রাস্তায় নামেন কিনা একবার দেখবেন তো। খুব ভালো লাগে। দেখুন, মানে বুলি আওড়ানো খুব ভালো লাগে। নিজেদের সবসময় সদ্গুরু বলে মনে হয় না, সদ্গুরু একদম যোগা করে, আরে আপনারা ধুতি বুটি পরে আসবেন, মানে গেরুয়া ধুতি সাদা শ্বেত বস্ত্র পরে আসবেন। আপনারা যে ধরনের কথা বলছেন, মানে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মানে কোনো মিল নেই। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সঙ্গে কোনো না মিল রেখে, সামঞ্জস্য রেখে আপনারা কথা বলছেন, খুব ভালো লাগে। এই সমস্ত কথাগুলো সত্য যুগে যদি বলতেন ঠিক আছে, আর আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে যদি অত্যাচারিত না হয়ে যারা অত্যাচারের শিকার হলেন তাদের পাশে দাঁড়ালেন না, তাহলে আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের থেকেও কি কম অত্যাচার করছেন? আইনকে আইনের মতো কাজ করতে দিন। আপনাকে কে নীতি পুলিশের কাজ করতে বলেছে? আপনাকে কে মোরাল শিক্ষা দিতে বলেছে? আপনাকে আপনি ঘটনা আনুন, আপনি দেখান, মানুষের প্রতিক্রিয়া আপনি চান। আপনাকে কে নীতি শিক্ষা দিতে বলেছে? আপনি মানুষের চান। আপনাদের কাছে রিচ রয়েছে, আমার কাছে নেই। আমার কাছে 50টা রিপোর্টার থাকলে আমি মানুষের মত এনে আপনাদের দেখিয়ে দিতাম যে মানুষ কি চাইছে। আমি তো দেখাতে পারবো না। আপনারা কমেন্ট করে লিখুন মানুষ কি চাইছে, আর বাকিরা সবাই কমেন্টে দেখুন যে মানুষ কি চাইছে। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। এখনকার মতো এখানে।